এক দুই তিন চার পাঁচ, মোট পাঁচটি দাঁতের ছাপ তার হাতের ওপর, তাও আবার মানুষের দাঁতের। আর তুই কিনা বলছিস সেটা মশার কামড়? রোদ্দুরের থেকে নিজের হাত সরিয়ে আড়াল করে নেয় আশ্বিন। রাক্ষস মেয়ের জন্য আজ এসব কথা শুনতে হচ্ছে তার। কি দারুণ লজ্জার ব্যাপার। এদিকে রোদ্দুর প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে। রাগে দুঃখে বানিয়ে কোনো মিথ্যেও বলতে পারছে না বেচারা। আরে বললাম তো এটা মশার কামড়। বললেই হলো মশার কামড়? মেডিকেলে পড়ি আমি, মানুষের দাঁতের ছাপ আর মশার কামড়ের পার্থক্য চিনব না নাকি? এত বোকা ভেবেছিস আমাকে? দমে যায় আশ্বিন। অধরার কাজে এখন থেকে কিভাবে বিব্রত হতে হচ্ছে। মানছি বজ্রপাতে ভয় পায়, তাই বলে কি এমন একটা কাণ্ড করতে হবে তাকে? কি হলো, কথা বলিস না কেন? না মানে আসলে গতকাল টুসি হাতে কামড় দিয়েছে। বুঝিস তো, বাচ্চা মানুষ, কি আর করার। ও আচ্ছা, টুসি দিয়েছি। আমি আরো ভাবলাম কি না কি। হাসি চেপে রাখে রোদ্দুর। আশ্বিনের অবস্থা এখন দেখার মতো হয়ে আছে। রোদ্দুর ভালো করেই জানে আশ্বিন তাকে মিথ্যে বলছে। আড়ালে সে কোনো কথা লুকিয়ে রেখেছে অবশ্যই। মাঠে গোল হয়ে অধরা বসে আছে তার বন্ধু মহলের সাথে। অনেকদিন হলো কোনো বিনোদন করতে পারছে না তারা। হাসান স্যারের কড়া নির্দেশ আছে অধরার উপর, তাই বাধ্য হয়েই সবাই চুপচাপ আছে বেশ কিছুদিন। কিন্তু এইভাবে আর কতদিন? চল আশেপাশে কোথাও একটা ট্যুর দিয়ে আসি, এভাবে ভালো লাগছে না কিছুই। অনেকের কথায় আমিও একমত। ঈশা আর অনেকের কথায় সম্মতি দেন জারিফ, কিন্তু সালমানের এতে আপত্তি রয়েছে। অধরু, এভাবে আমরা কয়জন মিলে আশেপাশে কোথায় আর যাব? তার চেয়ে ভালো হবে আশ্বিন ভাই আর রোদ ভাইয়াকে নিয়ে সবাই রাঙামাটি ঘুরে আসি। 5 দিনের ট্যুর হবে। ভালো বুদ্ধি। এতক্ষণ ধরে চুপচাপ বসেছিল অধরা, কিন্তু এখন আর চুপ থাকতে পারল না সে। তোদের বলেছে ভালো বুদ্ধি। এই মুহূর্তে কোনো ট্যুর সম্ভব না, সামনে পরীক্ষা, পড়ার প্রস্তুতি নে সবাই। অধরার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল সবাই। এই মেয়ে সারা জীবন তাদের প্ল্যান নষ্ট করতে ব্যস্ত, এবারেও নিশ্চয়ই তার উদ্দেশ্য তাই। তাই জন্য সবাই মিলে এক দফা ঝাড়ি দিতে শুরু করলো অধরাকে। রাগে অভিমানে অধরা নীরবে সবার থেকে উঠে গিয়ে আলাদা চলে যায়। অধরার এভাবে চলে যাওয়ায় হতভম্ব সবাই। সে তো চুপ করে থাকার মেয়ে নয়, তবে কি কষ্ট পেয়েছে তাদের এরূপ আচরণে? একটু বেশি বলে ফেলেছি আমরা। ঈশার কথায় প্রতি উত্তর দেয় না কেউই। উঠে দাঁড়িয়ে অধরার খোঁজে চলে আসে সবাই। ক্যান্টিনে একা একা বসে আছে অধরা, সামনে গরম গরম সিঙ্গারা আর চা। প্রিয় এই খাবারটি খেতেও যেন আজ ইচ্ছে করছে না তার। হঠাৎ করেই কেন জানি মন খারাপ লাগছে। কিছুটা চিন্তিত সে সকালের ব্যাপারটা নিয়ে। এভাবে বসে আছো কেন, কি হয়েছে? মাথা ঘুরিয়ে পিছু ফিরে তাকিয়ে আশ্বিনকে দেখতে পায় অধরা। পাশে দাঁড়িয়ে আছে রোদ্দুর। কিছু হয়নি। আবারও সামনে ফিরে তাকায় সে। কপালে ভাঁজ পড়ে আশ্বিনের। অধরার উপস্থিতি অথচ এমন নিশ্চুপ পরিবেশ, যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। আবারও কিছু কি করে বসলো অধরা? সর্বনাশ! হাসান স্যারকে কি জবাব দেবে সে? চিন্তিত হয়ে রোদ সহ দুজনেই বসে পড়ে অধরার পাশে। আবারও কোনো অঘটন ঘটিয়ে এসেছো অধরা? নির্লিপ্তভাবে ফিরে তাকায় অধরা। এই চাহনি অন্যরকম, মুখখানি তার বড্ড মলিন। কি হয়েছে বলো আমাকে। খানিক নিশ্চুপ ভাবে বসে থাকে অধরা। আশ্বিন তাকিয়ে আছে তার জবাবের অপেক্ষায়। আশ্বিন ভাইয়া আজ সকালে হোস্টেল থেকে কলেজে আসার সময়। আর কিছু বলা হয়নি তার। বন্ধু মহল দৌড়ে এসে অধরাকে ঝাড়ি দিতে শুরু করে। একটু কি কথা বলেছি তাই বলে এভাবে রাগ দেখিয়ে চলে আসবি? আমাদের সাথেই খালি রাগ দেখাতে পারিস। জারিফ, সাদমান, ঈশা আর অনেক এসে বসে পড়ে তাদের পাশাপাশি। আশ্বিন আর রোদ্দুর কি হয়েছে জানতে চাইলে তারা অধরার অভিমানের কথা জানায়। তাই তো অধরার সাথে কথা বলে ব্যাপারটা হালকা করতে চাইছে তারা। তবে অধরা নিশ্চুপ। মাঝে মাঝে 2-4টা প্রশ্নের উত্তর দিচ্ছে এই যা। আশ্বিনের কাছে কেন যেন মনে হচ্ছে আসল ঘটনা বন্ধুদের সাথে ট্যুর নিয়ে অভিমান নয়,
সে যতদূর অধরাকে চিনতে পেরেছে সে এত অল্পতেই রিয়াক্ট করার মতো মেয়ে নয়। তবে কি হতে পারে বিষয়টা? কেন বলল হোস্টেল থেকে আসার পথে? ক্লাস শেষে লাইব্রেরি থেকে বেরিয়ে অধরা আর আশ্বিন যাচ্ছে অধরাকে হোস্টেলে পৌঁছে দিতে। সকাল থেকেই অধরা আজ বড্ড চুপচাপ। ব্যাপারটা ভালো লাগছে না আশ্বিনের কাছে, তাই মাঝপথেই হাঁটা থামিয়ে দেয় সে। অধরা, কি হয়েছে বলো তো আমায়। নীরব অধরা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টিতে স্পষ্ট ভীতির ছাপ। আশ্বিন ভাইয়া, 3 দিন ধরে হোস্টেল থেকে কলেজ যাওয়ার পথে কারা যেন আমার পিছু নেয়। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু আজ আমি সরাসরি দেখেছি তারা আমাকে ধরতে চেয়েছিল, কিন্তু আমি কোনো রকম দৌড়ে পালিয়ে এসেছি। স্তব্ধ হয় আশ্বিন। কি বলল সে? মেয়েটির সাথে এত কিছু হয়ে গেল, অথচ এতক্ষণ ধরে কাউকে টু শব্দটি করেও কিছু বললো না। অধরা নীরবে চোখের জল মুছে যাচ্ছে। ভয় পেয়েছে নিশ্চয়। মায়া হলো আশ্বিনের। নিজেকে যতই বীর বাহাদুর ভাবুক না কেন, এমন পরিস্থিতি যে কাউকে ভয় দেখাতে বাধ্য। অধরাকে নিজের দিকে টেনে তার কাছে গিয়ে চোখে চোখ রাখে আশ্বিন। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠস্বরে বলে ওঠে, কথাগুলো তোমার এতক্ষণ গোপন করা ঠিক হয়নি অধরা। যাই হোক, ভয় নেই, আমি দেখছি কি করা যায়। ইনশাআল্লাহ কাল থেকে আর কেউ তোমায় বিরক্ত করবে না। শুধু তবুও সাবধানতার জন্য এখন থেকে ঈশার সাথে কলেজে যাবে, একা বাইরে থাকবে না, ঠিক আছে? মাথা নেড়ে হ্যাঁ বোঝায় অধরা। ভীত বিড়াল ছেড়ার ন্যায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেয়েটা। আশ্বিন তার ভরসার জন্য শক্ত করে তার হাতটা চেপে ধরে এগিয়ে যেতে থাকে। শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মস্তিষ্কে। অধরাকে কেউ পিছু করছে, কে হতে পারে এটা? আর কি বা তার স্বার্থ? যদি অধরার ক্ষতি করার চিন্তাও করে থাকে তবে তার রক্ষে নেই। আশ্বিন যতই শান্ত প্রকৃতির হোক না কেন, অন্যায়ের প্রতিবাদ সে কঠোরভাবেই করে। আর এই বিষয়ে তো তার অধরা জড়িত। বর্তমান অধরার ডাকে কল্পনা থেকে ফিরে আসে আশ্বিন। অনেকক্ষণ ধরে এই দুজনে বসে আছে পার্কের সেই বেঞ্চটায়। আকাশে মেঘ জমে আছে প্রচন্ড। দ্রুত বাড়ি ফেরা যাওয়া উচিত, তবুও ফিরে যাওয়ার আগে একটা কাজ না করলেই নয়। চা দোকানের মামার সাথে দেখা করে যাই, অনেকদিন হলো যাওয়া হয়নি। আমাদের দেখলে খুশি হবেন উনি। মুচকি হেসে সম্মতি জানায় আশ্বিন। অধরার হাত ধরে হেঁটে যায় চা দোকানের দিকে। রাত 8:20। পড়ার টেবিলে ঝিম মেরে বসে আছে অধরা। যেই উদ্দেশ্যে সে কলেজ থেকে বেরিয়ে এসেছিল সেই আসল কাজ তার এখনো করা বাকি। খাটের উপর হেলান দিয়ে বসে ফাইলে কিসব দেখতে ব্যস্ত আশ্বিন। বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া যেন শীত শীত অনুভূতি দিচ্ছে। টুসি এসে এতক্ষণ অধরার সাথে গল্প গুজব করে গিয়েছে, তাই এখন একা একা লাগছে তার। আশ্বিনের দিকে কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকে সে। বুঝে পায় না তার কপালেই কেন এই পাঞ্চে মহাশয় জুটলো। সে কি কম রোমান্টিক মেয়ে নাকি? মাঝে মাঝে তো ভেবে বিশ্বাসই হয় না কিভাবে এই মানুষটিকে পাওয়ার জন্য কত সাবাহাজারি করেছিল সে। অধরা, ছাদে যাবে? চমকে উঠে বই থেকে মুখ তুলে তাকালো অধরা। কানে কি ভুল শুনলো সে? হ্যাঁ, চলো ছাদে যাই, বৃষ্টি বিরাস করে আসি। থমকে যায় অধরা। এসব কি বলছে আশ্বিন? নিজ থেকেই বলছে তো নাকি? বৃষ্টি ভিজে আপনার জ্বর আসবে না? আসবেই তো। তবে তখন হাসপাতাল থেকে কিছুদিন ছুটি নিয়ে বাসায় শুয়ে বসে আমার স্ত্রীর সেবা যত্ন নেব। ভ্যাবাচাকা খায় অধরা। পাগল হয়ে গেল নাকি? আশ্বিন, মাথা ঠিক আছে আপনার? পাগল হলেন? হেসে ওঠে আশ্বিন। ফাইলগুলো গুছিয়ে রেখে উঠে এসে অধরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অধরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নির্লিপ্তভাবে বলে ওঠে, আমি প্রেম নামক রোগে অসুস্থ অধরা। এই রোগ সুস্থ স্বাভাবিক মানুষকে এক অদ্ভুত অনুভূতির মায়াজালে বেঁধে ফেলে, তাদের পাগল করে দেয়। ডাক্তার এই রোগ ধরতে পারে না, তাই এর চিকিৎসা তাদের কাছে নেই। শুধুমাত্র অনুভূতি জড়ানো মানুষ এই রোগের চিকিৎসা পারে। জানো কিভাবে? উত্তর নেই অধরার। স্তব্ধ হয়ে বসে আছে মেয়েটা। আশ্বিনের শীতল কণ্ঠস্বরে বলা কথাগুলো তাকে থমকে দিয়েছে। অনুভূতি খেলে যাচ্ছে তার রন্ধ্রে রন্ধ্রে। নির্বাক্সে হতভম্ব বটে। স্মিত হাসি দেয় আশ্বিন। চলো
একদিনে বেশি কথা বললে মাথা ঘুরিয়ে ফেলবে তুমি, আবার আমাকে পানসে ভাবো, বোকামি। কাক ভেজা অবস্থায় পাশাপাশি দাঁড়িয়ে আছে অধরা আর আশ্বিন। তাদের সামনে দাঁড়ানো রাশেদা খালার চোখে মুখে বিস্ময়। খালার পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হেসে যাচ্ছে টুসি। এই রাইতের বেলায় ছাদে গিয়া বৃষ্টিতে ভিজা লাগলো কেন? এখন তো অসুখ হইবে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে অধরার। নতজানু হয়ে দাঁড়িয়ে আছে সে। আশ্বিন নির্বিকার ভাবে দাঁড়িয়ে, যেন কিছুই হয়নি। অথচ কিছুক্ষণ আগেই কি সাবধানতার সাথে লুকিয়ে অধরা ঘরে প্রবেশ করছিল। মহাশয়ের জন্য সব ভেস্তে গেল। খালা, তোমার বৌমনের ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, তাই আমাকেও জোর করে নিয়ে গিয়েছে। বিস্ফোরিত দৃষ্টিতে অধরা ফিরে তাকায় আশ্বিনের দিকে। কোন কালে সে এরূপ কথা বলেছিল? এত বড় মিথ্যে অভিযোগ তার নামে! মহাশয় কি চতুরতার সাথে নিজেকে বাঁচিয়ে খালার সামনে তাকে দোষী সাব্যস্ত করলেন। এ কি সাংঘাতিক ব্যাপার! আইসা, ব্যাপার না, নতুন নতুন বিয়া হলে এমনই হয়। যাও, ভেজা কাপড় পাল্টায় ফেলো, নইলে পরে ঠান্ডা লাগবো। ধীর পায়ে হেঁটে নিজের ঘরের দিকে এগিয়ে যায় খালা। তুষি এখনো দাঁড়িয়ে, দুজনের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে যাচ্ছে সে। আমি আসার পর দেখি মামার ভালোই পরিবর্তন হয়েছে। মামা চালিয়ে যাও। আর বলা হয়নি টুসির। আশ্বিন তাড়া দিতেই দৌড়ে পালিয়ে যায় সে। অধরা তাকিয়ে আছে আশ্বিনের দিকে কড়া চাহনিতে। এত বড় মিথ্যে বলেও উনার কোনরূপ অনুশোচনা নেই। আশ্চর্য ব্যাপার। রান্নাঘরে এসে চুলায় চা বসিয়ে দিয়েছে অধরা। ইতিমধ্যেই ঠান্ডা লাগিয়ে ক্রমাগত হাঁচি দিতে শুরু করেছেন আশ্বিন মহাশয়। ছোট থেকেই নাকি ওনার অল্পতেই ঠান্ডা জ্বর আসে। অথচ এই কথা জেনেও উনি কি নির্বিকার ভাবেই না বৃষ্টিতে ভিজলেন? অধরা বুঝে পায় না মানুষ কিভাবে জেনে শুনে অসুস্থ হতে চায়। 2 কাপ লেবুর চা নিয়ে অধরা রুমে প্রবেশ করে। আশ্বিনের মাঝেই কাঁথামুড়ি দিয়ে খাটে হেলান দিয়ে বসে আছেন। দীর্ঘশ্বাস ফেলে অধরা। এগিয়ে গিয়ে চায়ের কাপ হাতে দেয় তার। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? মুচকি হাসি দেয় আশ্বিন। চোখ মুখ ইতিমধ্যে লালচে বর্ণ ধারণ করেছে তার। তোমার সাথে আবারও বৃষ্টি বিলাস করার অনেক ইচ্ছে ছিল, সেই ইচ্ছে পূরণ করেছি, আর ফলস্বরূপ এই হাসি। চা খেয়ে নিন, রাতের খাবারের পর ওষুধ খেয়ে নিলে আশা করি জ্বর আসবে না। বাধ্য ছেলের মতো চায়ের কাপে চুমুক দেয় আশ্বিন। পাশে বসে অধরা এক নজরে ফিরে তাকায় তার দিকে। প্রকাশ করছে না, তবে তাদের মাঝে সেই ভুল বুঝাবুঝির পর আর একসাথে বৃষ্টিতে ভেজা হয়নি দুজনের। অধরার রুচি খুব ইচ্ছে ছিল আশ্বিনের সাথে হাতে হাত রেখে বৃষ্টি বিলাস করার। তখন অবশ্য ভাবেনি যে তার ইচ্ছে অচিরেই পূরণ হতে যাচ্ছে। আনমনেই হেসে ওঠে সে। ভোরের কিরণ এসে হানি দিচ্ছে চারিদিকে। জানালা ভেদ করে আসা সেই আলো আশ্বিনের চোখে পড়ার আগেই ঘরের পর্দা টেনে দেয় অধরা। বেচারা শেষ রাতে তীব্র জ্বরে কাতর ছিল। ঘুমের মাঝে আশ্বিনের গায়ে হাত রেখে সেই তাপমাত্রা অধরাকে চমকে দিয়েছে। ফলস্বরূপ মহাশয়ের ইচ্ছে অনুযায়ী রাত জেগে ওনার কপালে রুমাল ভিজিয়ে দিতে হয়েছে অধরার। মহাশয় তখন অচেতন অবস্থায় থাকলেও অধরার কেন জানি মনে হয়েছে আশ্বিন মিটিমিটি করে হেসে যাচ্ছিল। আচ্ছা, জ্বরের ঘরেও কি কেউ হাসে? সকাল সকাল রান্নাঘরে এসে উপস্থিত হলো অধরা। রাশেদা খালা এর মাঝেই সকালের নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। বাজানে জ্বর উঠছে বৌমনি? জি খালা, কাল রাতে জ্বর বেড়ে গিয়েছিল, এখন একটু সুস্থ আছেন। আমাকে ডাকলা না কেন? বাজান রে সেই ছোট্ট থেকে দেখতাছি বৃষ্টিতে ভিজলেই অসুখ করে। চিন্তা করো না, ঠিক হয়ে যাইব। মাথা নেড়ে হ্যাঁ বোঝায় অধরা। ঘড়ির দিকে একবার তাকিয়ে নেয়। আজ আর তার কলেজ যাওয়া হবে না। এই মুহূর্তে আশ্বিনের পাশে থাকাটা তার বেশি প্রয়োজন। তবে ভালো হতো যদি একবার রোদ্দুরের সাথে দেখা করে কথা বলা যেত। কিন্তু আপাতত এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবছে না সে। বাজানের জন্য কি নাস্তা তৈরি করবো? একটু ভাবুক হয়ে পড়ে অধরা। তার জানা আছে আশ্বিনের প্রিয় খাবার কি, তাই মুচকি হেসে কাজে লেগে যায় দুইজনে। কাজের মাঝেই মনে পড়ে অতীতের স্মৃতি। অতীতে হোস্টেল থেকে কেউ অধরার পিছু নেয়। ঘটনাটা চরমভাবে প্রীতির সঞ্চার করেছে অধরার মনে, যার ফলে আজ 2 দিন হলো সে হোস্টেল থেকে বের হয়নি। যদিও ঈশা তাকে ভরসা দিয়ে বলেছিল হোস্টেল সুপার ম্যামকে জানানো হয়েছে তার কোনো সমস্যা হবে না, তবুও অধরার মন সায় দিচ্ছে না।
কারা কেন এভাবে তার পিছু নিচ্ছে, তাকে কেন এটা ধরতে চাইছে? অধরা চল আজ কলেজ যায়, ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এভাবে মিস দেওয়া ঠিক হচ্ছে না। যদি আবারও সমস্যা হয় করু? মনে হচ্ছে না আর কিছু হবে। তাছাড়া জারিফ, সাদমান আর অনেক বাইরে দাঁড়িয়ে আছে। চল সাহস করে রওনা দেই, বাকিটা আল্লাহই ভরসা। সম্মতি দেয় অধরা। সত্যি তো, এইভাবে আর কয়দিন সে হোস্টেলে বসে থাকবে? তাই ঈশার কথায় তাদের সাথে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় সে। অধরার সাথে তাদের কিসের শত্রুতা? কেন এই পিচ্চি মেয়েটাকে ভয় দেখাতে চাচ্ছে তারা? কিছু জানতে পেরেছিস তুই? গতকাল রাতে আমার গার্ড ছেলেগুলোকে ধরে ফেলেছে। তারা নিজ মুখে স্বীকার করেছে কেউ একজন তাদের টাকা দিয়েছিল অধরাকে ভয় দেখিয়ে এখান থেকে ফিরে যেতে বাধ্য করতে। ভাগ্য ভালো, সঠিক সময় তাদের ধরে ফেলেছি, কিন্তু এদের পেছনে আসলে অপরাধী কে সেটা এখনও জানা যায়নি। 3 জনের কেউ তার চেহারা দেখেনি, শুধু একটা মেইল আর কিছু টাকা পাঠিয়েছিল তাই। অধরার কোনো পারিবারিক শত্রু এমন করেছে? জানি না, তবে আমি সতর্কতার জন্য গার্ড ঠিক করেছি। তারা অধরাকে আড়াল থেকে দেখে রাখবে। বিষয়টা গোপন রাখিস, কেউ যেন না জানে। হেসে ওঠে রোদ্দুর। প্রিয় বন্ধুর ইদানিং ভালোই পরিবর্তন হচ্ছে। লক্ষণ তো ভালো নয়, প্রণয়ের সূচনা নয় তো? কি ব্যাপার বল তো আশ্বিন, কদিন ধরে দেখছি অধরা নিয়ে তুই অনেক সিরিয়াস। আমি কি ধরে নিব সে? থেমে যায় রোদ, কপালে ভাঁজ পড়ে আশ্বিনের। সেদিনের পর থেকেই রোদ উঠতে বসতে তাকে অধরাকে নিয়ে খোঁটা দিয়েই চলেছে। রাগ হলো তার, কিছু বলতে নিবে তার আগেই আশ্বিন ভাইয়া। গেট দিয়ে প্রবেশ করেই দৌড়ে ছুটে আসে অধরা। আশ্বিন মুচকি হেসে তার মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। এতদিন পর তাহলে আসা হলো? আজ কোনো সমস্যা হয়নি তো আসতে? না, সব ঠিকঠাক ছিল, আমরা সবাই একসাথে এসেছি। ভালো করেছো। এখন ক্লাসে যাও, ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের। মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে যায় অধরা। আশ্বিন তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে লক্ষ্য করে দূর থেকে মারিয়া তাকিয়ে আছে তাদের দিকে। এই কদিন বারবার আশ্বিনের আশেপাশে ঘুরঘুর করেও কোনো পাত্তা পায়নি সে। মারিয়ার আচরণ তার ভালো লাগে না, তাই যতটুকু সম্ভব তাকে এড়িয়েই চলার চেষ্টা করে। আশ্বিন দৃষ্টি অনুসরণ করে রোদ্দুরও ফিরে তাকায় মারিয়ার দিকে। মারিয়ার চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। বাই এনি চান্স এসব মারিয়ার কাজ নয় তো? চমকে উঠে ফিরে তাকায় আশ্বিন। খানিক চিন্তা ভাবনা করেও এর পেছনে মারিয়ার কাজ বলে তো মনে হচ্ছে না তার। আরে না, মারিয়া এমন কেন করবে? তাছাড়া অধরার সাথে মারিয়ার কিসের শত্রুতা? দমে যায় রোদ্দুর। হয়তো ঠিকই বলছে আশ্বিন, না জেনেই কাউকে দোষারোপ করাটা ঠিক নয়। তাই সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে দুইজন চলে যায় ক্লাসের উদ্দেশ্যে। ক্লাস শেষে অধরা তার বন্ধু মহল যাচ্ছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। কলেজ গেটের বাইরে এসেই রোড ক্রস করতেই হঠাৎ সেদিনের ওই ছেলেগুলো অধরার সামনে এসে হাজির হয়। মুহূর্তেই চমকে ওঠে অধরা। ভয়ে এক চিৎকার করে জারিফ, অনিক আর সাদমানের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে সে। ভয়ে গুটিসুটি হয়ে যায় অধরা। তাদের আড়াল থেকে উকি দিয়ে এই ছেলেগুলোকে দেখছে সে। আজ ছেলে 3 জনের চোখে মুখে অনুশোচনা। জারিফ আর অনিক গিয়ে তাদের ঝামেলা করতে চাইলেই খানিকটা চমকে ওঠে অধরা। আশ্বিন, উনি তাহলে এদের ধরেছেন, কিন্তু কিভাবে আর কি এমন করেছেন যে তারা নিজ থেকে এসে অধরার কাছে ক্ষমা চাইছে? এইসব প্রশ্ন ভাবাচ্ছে অধরাকে। ফুচকার দোকানে বসে সে সবার কথা শুনে যাচ্ছে অধরা। আশ্বিন তার জন্য এত সব কিছু করলো, ব্যাপারটা নিয়েই সবাই খোঁচা দিচ্ছে অধরাকে। অধরা নীরবে সবটা শুনে যাচ্ছে, যেন তার কোনো প্রতিক্রিয়াই নেই। আপন মনে মুখে ফুচকা পুড়ে যাচ্ছে সে। আরে একা একাই খাবে নাকি তোমরা? হঠাৎই কারো কথা শুনে সবাই পাশে ফিরে তাকায়। রোদ্দুর আর আশ্বিন এসে তাদের পাশে বসেছে। আরে রোদ ভাই, আপনাদের অপেক্ষায় ছিলাম। মামা আরও 2 প্লেট ফুচকা দিয়ে যান। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।